The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নতুন বছরে প্রতি রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরও 350 জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। 6 এপ্রিল 2025 দেশ জুড়ে হতে চলেছে রামনবমীর উৎসব। পুরুষোত্তম রামের জন্মদিন, 7119তম জন্মদিন। চৈত্র মাসের নবম দিনে শুক্লপক্ষে রাম অবতারের জন্ম। এবার আগমার্কা হিন্দু ব্রাহ্মণ সন্তান রাজ্যের বিরোধী দলের নেতা ও বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাঙালিদের হিন্দুত্ব বোধে তিনি নবজাগরণ ঘটিয়েছেন। গত বছর বাংলার নানা প্রান্তে 50 লক্ষ মানুষ মিছিল করেছেন। এবার প্রথমে 1 কোটির হিসেব দিয়ে শেষ মুহূর্তে যখন 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হলো, তখন রামচন্দ্র ভরসে আর জয় শ্রীরাম ধ্বনিতে মিছিলে নাকি যোগ দেবেন আরও 50 লক্ষ মানুষ, অর্থাৎ 1.5 কোটি। এবার সত্য রামায়ণে আমরা 10ম পর্ব উপস্থাপনা করছি। বিষয় সময়ের প্রেক্ষিতে স্বয়ং রামচন্দ্র। পঞ্জিকানুসারে 6 এপ্রিল সন্ধ্যা 7:26 নবমী শুরু, শেষ 7 এপ্রিল সন্ধ্যা 7:22। কিন্তু গণ্ডগোল রয়েছে কয়েকটি। প্রথমত, পঞ্জিকার সময়টা নির্ভুল তো, নাকি বিশ্বাসে মিলায় বস্তু? না হলে গুপ্ত প্রেস কেন বলছে 5 এপ্রিল 12:21 নবমী, চলবে পরের দিন সন্ধে পর্যন্ত? কি ভাবছেন? লক্ষ লক্ষ কপি পাঁজি বিক্রি হচ্ছে। সেই পাঁজির বিচারে এত সব ধর্মকম্ম, সেটাই নাকি ভুল? দাঁড়ান শুনুন আগে। ছাপা পঞ্জিকার বয়স মেরে কেটে 127 বছর। 1898 এর আগে কোনো ছাপা পঞ্জিকার সন্ধান পাবেন না।
PM বাগচির পঞ্জিকার আত্মপ্রকাশ 1888 সালে। রেভারেন্ট লট নাকি বলেছিলেন, পান তামাকের মতো বাঙালির জীবনে পাঁজি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলা ক্যালেন্ডার সূর্যকেন্দ্রিক বঙ্গাব্দ। বাংলাদেশে পঞ্জিকার ইতিহাস বেশ প্রাচীন। স্বার্থ রঘুনন্দন সম্পাদিত নবদ্বীপ পঞ্জিকার খোঁজ মিলেছে। রাজা কৃষ্ণচন্দ্রের সময় পাঁজির গণনা করতেন রামরুদ্র বিদ্যানিধি। অনেকে বলেন 1869 সালে নাকি বিশ্বম্ভর জ্যোতিষ পঞ্জিকা মুদ্রণ করেন। কেউ কেউ বলেন কুলটির জলধর বিদ্যাপতি জ্যোতিষ সিদ্ধান্ত স্যান্ডারসন কোম্পানি থেকে সর্বপ্রথম ছাপানো বাংলা পঞ্জিকা প্রকাশ করেন। 1890 থেকে প্রকাশিত হয়ে আসা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে সেই হাতে লেখা পাঁজির দাম ছিল 2 আনা থেকে 1 টাকা। এসব পাঁজি পুঁজি লেখা হতো নবদ্বীপ, মৌলা, বারুইখালী, খানাকুল, বাকলা, বালি, চান্দ্রদ্বীপ, জনাই, কোদালিয়া ও কৃষ্ণনগরে। সাধারণ মানুষের তিথি নক্ষত্রের ওপর এতটাই আস্থা যে জমিদারদের সভায় বেতনভুক পাঁজি লিখিয়ারা ছিলেন। এদের সম্মান ছিল কবিরাজ চিকিৎসকদের চেয়েও বেশি। বাঙালির ধারণা, বছরের শুরুতে স্বয়ং দেবাদিদেব শিব পার্বতীকে বর্ষফল শোনাতেন। একদিকে জ্যোতির্বিজ্ঞান, অন্যদিকে ফলিত জ্যোতিষ। 400 খ্রিস্টাব্দ সূর্য সিদ্ধান্ত আমলে দূরবীন মানমন্দির কিছুই ছিল না। ফলে সূক্ষ্ম মাপজোকে আজও দিকসিদ্ধ পঞ্জিকাও বিশুদ্ধ মতের পঞ্জিকায় বিশেষ পার্থক্য দেখা যায়, যার জন্য প্রায়ই দেখা যায় দুর্গাপুজো বছরে 2 বার পড়ে। আবার কোনো বার কোনো পঞ্জিকা মতে দুর্গাপুজো 3 দিনে হয়, অন্য মতে 4 দিন। ভারত জুড়ে রাজ্যভেদে পঞ্জিকা আলাদা আলাদা। তাই জওহরলাল নেহরুর আমলে একটি রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ পাঁজি প্রকাশের ব্যবস্থা হয়। পঞ্জিকা নির্মাণ গোষ্ঠীর সভাপতি হয়েছিলেন বিজ্ঞানী মেঘনাথ সাহা। সেই রাষ্ট্রীয় পঞ্জিকা এখন সরকারি খরচে ছাপা হয়। সরকারি অফিসে কোটি টাকা খরচ করে সেগুলো পৌঁছে যায়, কিন্তু সে পঞ্জিকা দেওয়ালে শোভাবর্ধন করা ছাড়া আর কোনো কাজে লাগে না। এবার জন্ম তারিখের বিভ্রান্তি নিয়ে কথা বলি। গবেষক চিকিৎসক PV ওয়ার্তাক দাবি করেন রামের জন্ম 7323 খ্রিস্টপূর্বাব্দে 4 ডিসেম্বর মঙ্গলবার। প্রয়াত পুষ্কর ভাটনাগর আরেক রাম গবেষক বলেছিলেন রামের জন্ম 5114 খ্রিস্টপূর্বাব্দে 10ই জানুয়ারি। ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের অন্যতম ডক্টর সরোজ বালা তিনি একটি বই লিখেছেন, বৈদিক ও রামায়ণ যুগের ইতিহাস। তিনিও কিন্তু দাবি করেছেন রামের জন্ম 5114 খ্রিস্টপূর্বাব্দে 10ই জানুয়ারি, অর্থাৎ প্রায় 2000 বছরের কিন্তু পার্থক্য থেকে যাচ্ছে। প্রাচীন ভারতের ইতিহাসবিদ নীলেশ নীলকান্ত ওক আবার বলেছেন, পরীক্ষা করে দেখলাম দিনটি চৈত্র মাসের 9ম দিন নয়, 7ম দিন। সে হিসেবে 5114 খ্রিস্টপূর্বাব্দে রামের জন্ম 9ই ফেব্রুয়ারি। এ বিষয়ে এখন আর বিস্তারিত গেলাম না। দর্শকরা উৎসুক হলে বরঞ্চ নিজেরা একটু না হয় গুগল ইউনিভার্সিটি খুলে দেখে নিতে পারেন। পরবর্তী সময় আমি আরও বিস্তারিতভাবে জানাবো। প্রশ্ন এখানে বেশ কয়েকটা। সিন্ধু সভ্যতা শুরু 2500 খ্রিস্টপূর্বাব্দে। রাম তাহলে 5000 খ্রিস্টপূর্বে জন্মান কি করে? যাক, রামচরিত্রের স্বীকৃতি যখন বাস্তবে প্রামাণ্য কোনো নথি নেই, তখন স্বপ্নের পোলাওতে ঘি কম না বেশি হলো সে জেনে আর লাভ কি? বরং রামচন্দ্র চরিত্রটা কি ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠিত করতে নির্মাণ করা হয়েছিল? এই বিষয়ে কথা বলি। এই বিষয়টি যারা রাম মিছিলে এবার হাঁটবেন, একবার বিচার বুদ্ধি প্রয়োগ করে নিশ্চয়ই দেখবেন আশা করব। রামচন্দ্র তার বাল্য অবস্থায় অর্থাৎ 5 বছর বয়সেই নাকি বিশ্বামিত্রের আদেশে জঙ্গলে গিয়ে আদিবাসী রমণী তারকাকে বধ করেছিলেন। অর্থাৎ ওই বাল্য বয়সেই রামের হাতে একজন মহিলা নিধন হয়ে গেল। বাল্মীকি রামায়ণ অনুসারে যে হরধনু আগেই ভাঙা ছিল, বিশ্বামিত্রের অনুরোধে সেই ভাঙা ধনুক আবার ভাঙলেন রামচন্দ্র। বনবাসে চিত্রকূট পাহাড়ে বসে ভরতকে খড়মজোড়া হাতে দিয়ে বললেন রামচন্দ্র, সিংহাসনে বসে রাজ্যে বিদ্রোহ ডেকে এনো না, সিংহাসনে আমার খড়ম দেখলেই জনতা খুশি থাকবে।
আর রাজ্যের ব্রাহ্মণদের খুশি রেখো, না হলে ওরাই বিদ্রোহের আগুনে দেশলাই কাঠির ভূমিকা নেবে। ব্রাহ্মণের কথাতেই সীতাকে বনবাসে পাঠিয়েছিলেন রাম গর্ভবতী অবস্থায়। ব্রাহ্মণের কথাতেই ছায়ার মতো অনুসরণকারী ভাই লক্ষণকে হত্যা করতে মনস্থ করেছিলেন। আবার ব্রাহ্মণের কথাতেই পরম সেবক দাস ভক্ত হনুমানকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন রামচন্দ্র। এই সব তথ্যই কিন্তু বাল্মীকি রামায়ণ খুঁজলেই পাবেন। কৃত্তিবাসী রামায়ণের পৃষ্ঠা নাম্বার 124 দেখলে জানা যাবে রাবণ ছিলেন বৌদ্ধ। বৌদ্ধ ধর্ম বিনাশ করতেই আর্য ব্রাহ্মণ ঋষিরা রামকে তৈরি করেছিলেন। ব্রাহ্মণরা যত অবতার বানিয়েছেন উদ্দেশ্য ছিল একটাই, ভূমিপুত্র শূদ্রদের নিধন ও পরাজিত করা। রাম প্রসঙ্গে চলুন ব্রাহ্মণ্যবাদের মুখোশ খুলে দেওয়া দক্ষিণী সমাজকর্মী যে বিভিন্ন রামায়ণ ঘেটে সত্য রামায়ণ রচনা করেছিলেন সেই পেরিয়ার ইভি রামাস্বামী, তার সম্পর্কে একটি বই সত্য রামায়ণ এক সত্যের উন্মোচন লিখেছেন গবেষক লেখক ব্যক্তিত্ব রঞ্জিত মিস্ত্রি। তার সঙ্গে একটি সাক্ষাৎকারে শুনে নিয়ে চলুন তিনি কি বলছেন। বিষয় রামচন্দ্রের জন্মতিথি ও ব্রাহ্মণ্যবাদের প্রতীক রামচন্দ্র। নমস্কার রঞ্জিত দা, আমি দিগদর্শন থেকে সুজিত বলছি। হ্যাঁ বলুন, আমি রঞ্জিত সত্য রামায়ণ পর্বের 10ম পর্বে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এবারকার পর্বের যেটা বিষয়, আজ বাদে কাছে হতে যাচ্ছে রামনবমী। হ্যাঁ। শুক্লপক্ষে রামচন্দ্র জন্মগ্রহণ করছেন। আবার অন্যান্য কয়েকজন গবেষক বলছেন বিভিন্ন তারিখ দিয়ে তারা জানিয়েছেন রামচন্দ্র, সে প্রসঙ্গে তো আমরা আগের দিন আলোচনা করেছি। এবারকার যে রামনবমী, সে ব্যাপারে বিরোধী পক্ষের নেতা, বিরোধী দলের নেতা, অন্যতম ডাকাবুকো নেতা শুভেন্দু অধিকারী, একদম 100% নির্ভেজাল ব্রাহ্মণ সন্তান শুভেন্দু অধিকারী বলেছেন যে গত বছর তার ডাকে 1 কোটি মানুষ রামনবমীর মিছিলে হেঁটেছিলেন। এবার 1.5 কোটি মানুষ তার ডাকে রামনবমীর মিছিলে হাঁটবেন। এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন যে যদি এটাকে কেউ আটকাতে আসে তাহলে কিন্তু ওই পায়ের চাপেই তারা সাঙ্গ হবে তাদের। রামনবমীর মিছিলে যে বীরেরা হাঁটবে আর কি, অস্ত্রশস্ত্র নিয়ে। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, আপনার TV9 এর সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যেটা তো ধর্মীয় উৎসব, তাহলে এখানে এত অস্ত্র নিয়ে আস্ফালন কেন? তখন বললেন যে আমাদের দেবদেবীদের সবার হাতেই তো অস্ত্র, এবং মিছিলটাকে নিরাপত্তায় রাখতে গেলে পরে অস্ত্র তো রাখতেই হবে। আর সোজা সাপটা কথা, কোনো লুকোচুরি ব্যাপার কিন্তু নেই। উনি কিন্তু রাজনীতির লোক হলেও সোজাসুজি কিন্তু একথাটা বলেছেন, এটা কিন্তু তাকে অভিনন্দন জানাতেই হবে। তা আপনি বলুন যে এই যে রামচন্দ্র জন্মেছিলেন তাকে অবতার বলছেন, আমরা যেটুকু হিন্দু ধর্মে পাচ্ছি যত অবতার জন্মেছেন বলাই আছে যে যুগে যুগে আমি জন্ম নেব পাপকে ধ্বংস করার জন্য, পাপকে মারার জন্য। সেখানে দাঁড়িয়ে রামচন্দ্রের একটা অবতার, তিনিও এসছেন হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য পাপীদের। তা আমরা সারা রামায়ণ খুঁজে পাপী হিসেবে যাদের পাচ্ছি তার মধ্যে প্রধান পাপী পাচ্ছি তো আমরা রাবণকে। তারপর আমরা পাপী পাচ্ছি কাকে? বানররাজ বালিকে। তারপর আমরা পাপী পাচ্ছি, যদি সবার প্রথমে দেখা যায় যে একদম নাবালক বয়সে কেমন তিনি ধনুর্বিদ্যা শিখেছিলেন, যার জন্য ব্রাহ্মণ ঋষি বিশ্বামিত্র তাকে নিয়ে গিয়ে আদিবাসী রমণী তারকাকে বধ করালেন। করিয়েছেন। তাহলে সেটাও আমরা বলতে পারি সেই আদিবাসী মানুষকে বধ। পরবর্তীকালে যখন তিনি বয়সে সাবালক হয়ে গেলেন তখন ওই ব্রাহ্মণের কথা মতো তিনি করলেন শূদ্র সম্মুখকে হত্যা। তাহলে একটা জিনিস পরিষ্কার, এটা আমি বলছি না, সোকল্ড মানবেন কিনা জানি না, যারা হিন্দু ধর্মের প্রতি প্রবল আস্থা রাখেন
বিখ্যাত মনীষীরা পর্যন্ত বলে গেছেন যে ব্রাহ্মণ্যবাদের প্রতীক হচ্ছেন রামচন্দ্র। হ্যাঁ, ঠিক বলেছেন, এবং কোনো কিছু ভুল বলেননি। একদম সেই জায়গা থেকে আমরা দেখছি যে পেরিয়ার তারও এই রামায়ণ বেছে নেওয়ার অন্যতম কারণ হলো যে এই উচ্চবর্ণের শোষণ শাসনের নামে এবং তাদের যে অত্যাচার তার প্রতিভু হচ্ছেন রামচন্দ্র এবং তার ওই সংস্কৃতিটার নামই হচ্ছে রামায়ণ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি বলুন আমাকে, এই যে ব্রাহ্মণ্যবাদী রামের ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য এই যে ক্ষত্রিয় রীতি, হুম সেটার যে মিছিল হবে, সেই মিছিলে যারা হাঁটবেন ম্যাক্সিমাম মানুষ, তারা কিন্তু কেউ ব্রাহ্মণ নন, ব্রাহ্মণ্যবাদীও নন, তারা কিন্তু অতি সাধারণ মানুষ, বলতে গেলে ওই এসসি এসটি ওবিসি এরাই হাঁটবেন, কিন্তু তারাই জয় শ্রীরাম ধ্বনি দেবেন। হ্যাঁ, তাই করবেন। সিয়ারাম বলবেন না, জয় শ্রীরাম বলবেন, সিয়াবাদ। হ্যাঁ, এটাকে আপনি কিভাবে দেখছেন একজন রামায়ণ গবেষক এবং পেরিয়ার গবেষক হিসেবে? দেখুন, যদি সামান্যতম মানে ইতিহাস কিংবা রামায়ণের ইতিহাস যদি সামান্যতম কেউ জানেন, তার প্রত্যেকেই জানবেন যে এই যে রামায়ণের কাহিনীটা রচনা হয়েছে, এটা দলিতদের বিরুদ্ধে তখন ব্যবহৃত হয়েছে, শূদ্র জাতির বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এটা। আর তারপরে হচ্ছে ব্যবহৃত হয়েছে বুদ্ধ অনুগামীদের বিরুদ্ধে, এটা হয়েছে। কিন্তু এটা রচনা কবে হয়েছে দেখতে হবে সেটা। এটা রচনা হয়েছে সাধারণত ঈশা জন্মের 500 বছর আগের থেকে তার পরবর্তীকালে। তার মানে এটা বুদ্ধের জন্মের পরবর্তীকালে রামায়ণ রচনা হয়েছে, ঠিক আছে? তখন এদের শত্রু ছিল এরা। আধুনিক যুগে, বর্তমান যুগে সেই শত্রু এখন মুসলমান হয়ে গেল। এই যে আজকে রামনবমীর যে চলছে, বিগত কয়েক দশক ধরে রামনবমীর যে চলছে, সেটা কিন্তু কোনো অস্পৃশ্য ইয়া অসুরদের বধ করার জন্য নয়। তাই তো। এখন সেটা হচ্ছে এইসের জন্য। কেন হচ্ছে? এই জন্য হচ্ছে যে আজকে ওরা একটা রাজনৈতিক দল তৈরি করেছে, সে দলটার নাম বিজেপি। সেই দলটাকে তৈরি করে এখন হিন্দু মোবিলাইজেশনের জায়গা থেকে মুসলমানদের টার্গেট করে করা হয়েছে। তার মানে কি, ব্রাহ্মণ্যবাদীরা একের পর এক ছল করে হোক, যেভাবে হোক, একের পর এক তাদের শত্রু চিহ্নিত করেছেন, যারা দেখেছেন প্রভাবশালী, যারা ওদের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে, যাদের সংস্কৃতি একটা মজবুত সংস্কৃতি আছে কিংবা একটা আছে যেটা ওরা করতে পারে। সেজন্য ওরা প্রথমে করেছে হচ্ছে শূদ্রদের প্রতি, তারপরে হচ্ছে বৌদ্ধ অনুগামীদের প্রতি এই অত্যাচারটা করেছে। পরে এখন যখন পরিবর্তিত পরিস্থিতিতে যে জঙ্গল থেকে সব সাধু এখন সিংহাসনে বসা শুরু করেছে। এখন সিংহাসনে বসতে গেলে তো তাদের হাতিয়ার চাই, তারা এখন সেই হাতিয়ার হিসাবে মুসলমানদের ইউজ করেছে। আপনি কালকে আপনি দেখবেন এলাহাবাদী ওই যে কংগ্রেসের নেতা আছে, আরে ওর নামটা ভুলে যাচ্ছি পুরা, এই রাজ্যসভার সদস্য, ওর একটা বক্তৃতা দেখবেন, উনি বলছেন যে মুসলমানদের হিতৈষী তৈরি হয়েছে মুসলমান দেখবেন মানে এই করার জন্য, ওয়াকফ বোর্ড যে করেছে দখল করে নিল। এটা কি কংগ্রেস সদস্যের কথা বলছেন? হ্যাঁ, কংগ্রেস সদস্য ওই থারুর। না, এলাহাবাদী ওই। ও এলাহাবাদী, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওর পুরো নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ও একটা বক্তৃতা দিয়েছে, আপনি দেখবেন, ও বলছে পুরা বিজেপিতে রাজ্যসভা সভা হচ্ছে লোকসভা, দুটা সভাতেই কোনো মুসলমান নেই। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর ওরা মুসলমান ধর্মের নারীদের, পাসমান্দা মুসলমানদের স্ত্রী দেওয়ার জন্য ওয়াকফ বোর্ডটাকে দখল করলো। এটা কোনো বাস্তবসম্মত? অর্থাৎ পুরো রাজনৈতিক ভাবে রাম বলুন, কৃষ্ণ বলুন, উত্তর ভারতে রামকে করতে হবে, কেননা ওই অঞ্চলের ভোট চাই। আর এখন বাংলা অ্যাটাক হয়ে গেছে, বাংলাও তাই। অর্থাৎ এই যে হয়েছে, চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা করেছে ওরা ওদের রাজনৈতিক স্বার্থে, মুসলমানদের শত্রু দেখিয়ে হিন্দুদের পোলারাইজেশন করার জন্য। এইটাই এর উদ্দেশ্য। আর অস্ত্র তো ওদের কাজই হচ্ছে দুটা পৃথিবীর বুকে,
ব্রাহ্মণ্যবাদীদের। একটা হচ্ছে সেক্স, একটা হচ্ছে ওদের অস্ত্র, মানে হত্যা করা। এটাই ওদের কাজ। ওরা না শিক্ষা পেয়েছে, না শিক্ষিত করতে চায়, ওরা সমাজকে কোনো শিক্ষিত করতে চায় না। ওরা স্বাধীনতা সংগ্রামে কোনো অংশগ্রহণ করেনি, ওরা কোনো জায়গায় কোনো ভালো কাজ আজ পর্যন্ত করেনি। আচ্ছা, এটা হচ্ছে এবার আমি আপনাকে একটা কথা বলি, যেটা আপনি বললেন সত্যি খুব দামি কথা বলেছেন। কিন্তু এই বিজেপির বা এখানকার ব্রাহ্মণ্যবাদী নেতা, যে দলেই থাকুক, বিজেপি থাকুক, তৃণমূলে থাকুক, কংগ্রেসে থাকুক, সিপিএম এ থাকুক, যেখানেই থাকুক, তারা এগুলো করছেন আমরা মেনে নিলাম। কিন্তু যে শূদ্র বর্ণ বলে যাদের চিহ্নিত করা হচ্ছে, তারা তো রামায়ণে সম্মুখ বধ করেছেন, পড়েননি এমন নয়, শুধু বই ছেড়ে দিন। আমি আপনাকে একটা উল্লেখ করছি, 2020 26শে এপ্রিল এই সময় বাংলা পত্রিকার রবি বারোয়ারির পৃষ্ঠা, সেখানে শূদ্রের তপস্যার জোর কি রামের শাসনের চেয়ে বেশি, এরকম একটা হেডিং দিয়ে, অর্থাৎ শীর্ষক দিয়ে নৃসিংহ প্রসাদ ভাদুরী, যিনি পুরাণ বিশেষজ্ঞ অধ্যাপক, তিনি একটি লেখা লিখেছেন। তাতে উনি বলছেন যে রাম রাজত্বের কালেই হঠাৎ একদিন ব্রাহ্মণের সাপ সাপান্ত শুনে রামচন্দ্র সব মুনি ঋষি ব্রাহ্মণদের সবাই ডেকে আনলেন। বড় বড় সব নাম, বশিষ্ঠ, বামদেব, মার্কণ্ডেয়, মধ্যগল্য, কাশ্যপ, জাবালি, গৌতম, এমনকি মহর্ষি বলছি দেবর্ষি নারদও এসে জুটলেন সেখানে। নারদ বলছেন, নরনাথ রামচন্দ্র সত্য, ত্রেতা এবং দাপুর যুগে কেবল ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই 3 বর্ণই মাত্র তপস্যা করতে পারতেন। এই 3 যুগে শূদ্রের কোনো তপস্যার অধিকার নেই, শুধু কালেই শূদ্র তপস্যা করতে পারে। ভবিষ্যৎ শূদ্র জনাং হি তপশ্চর্যা কলৌ যুগে। তো এই কথা বলার পর, সুতরাং সেই সময় যে সম্মুখ তপস্যা করবেন, এ তো বিরাট বড় অন্যায় হবে এটা, এবং তার জন্যই নাকি কোন ব্রাহ্মণের একটি পুত্রের অকাল মৃত্যু হয়েছে তার পাপে। এই কথা শোনার পর রামচন্দ্র, পুরুষোত্তম রামচন্দ্র, সত্যি মিথ্যে, যুক্তি অযুক্তি কোনো কিছু না শুনে সোজাসুজি তার সঙ্গে যোগাযোগ করলেন, সম্মুখকে খুঁজে বার করলেন, খুঁজে বার করে নিয়ে তাকে বারণ করলেন যে তুমি এটা করছো কেন, অন্যায় করছো, পাপ করছো। এসব কথা শোনার পরও সে যখন রিজিড ছিল, তলোয়ারের এক কোপে জলজ্যান্ত মানুষটার গলা থেকে ধরটা নামিয়ে দিলেন। রক্তের ফিনকি বয়ে গেল, মাটি সিক্ত হয়ে গেল শূদ্রের রক্তে। এই ঘটনাটা আজকে যারা শূদ্র বলে চিহ্নিত, বর্ণিত, যেসব মানুষ ওই রাম মিছিলে হাঁটবেন, তারা কি এই খোঁজটুকু রাখেননি? না চোখে পড়ে আছেন একটা চশমা, কালো চশমা, না ঠুলি, কি পড়ে আছেন তারা? না, একটা জিনিস হয়েছে, সেটা আপনি যদি লক্ষ্য করে দেখেন, সেটা হচ্ছে যখন আমরা এই ড্রাফটিং কমিটি যখন লিখছেন, আম্বেদকর যখন এইটা লিখছেন, তখন এই যে জাতি ব্যবস্থা যেটা, সেটাকে কিন্তু অচ্ছুত ব্যান করলো। অচ্ছুত ব্যান করার একটা চললো যে অচ্ছুততা বন্ধ করা হবে, মানে অস্পৃশ্য থাকবে না। কিন্তু এটা থাকলো না যে জাতি যেটা, এর বিনাশ হলো না। এই জাতির বিনাশ না, সমস্ত জাতিগুলোকে ইন্ট্যাক্ট রেখে ক্ষমতার করিডোর খুলে দিল। এই ক্ষমতার করিডোর যখন কংগ্রেস খুলে দিয়েছিল, তখন চক্রান্ত করে গান্ধী, নেহরু এসে প্যাক্টে করেছিল, তখন এই যে শূদ্ররা, এরা ক্ষমতার লোক পেয়ে গেল। কিছু তো এরা এই রিজার্ভেশনের সুযোগ পেয়ে শিক্ষিত হলো সামান্য, আর ক্ষমতার করিডোরে ঢুকে গেল। ক্ষমতা পেতে গেলে যখন সে কোনো ইলেকশনে দাঁড়াবে, তখন তাকে শুধু তার নিজের ধর্মের লোকদের ভোট পেলে চলবে না, নিজের জাতির লোকের ভোট পেলে চলবে না, তাকে অন্য জাতি, মানে ব্রাহ্মণ জাতি কিংবা অন্য জাতির ভোট চাই। এইটা করতে গেলে তাকে তোষণ মোষণ করতে হবে, এবং যখন তাদের ভোটে জিতবে, যেমন মায়াবতী করেছে, তাদের ভোটে যখন জিতেছে, তখন তার চেহারাটাও বদলে দিয়েছে। বদলে দিয়ে, আর যতগুলো দলিত নেতা দেখুন ভারতবর্ষে আজকে দিনে, সবগুলো দলিত নেতা এই ভোটের রাজনীতিতে এসে এই তুষ্টিকরণের
ব্রাহ্মণ তুষ্টিকরণের রাজনীতিও তার সঙ্গে জুড়ে গেল। আজকে সেই আশ্বাস পেতে গিয়া একটা লোক যখন ইলেকশনে ভোট পেয়ে জিতে, তখন তার একটা পেনশন হয়ে যায়, সেই পেনশনটা সে খোয়াতে চায় না। তো সারা জীবন ধরে তার পরিবার এই সুখটা সুবিধা পাবে। এই যে এইগুলো যে এসেছে, এই থেকে আমাদের যে জাতির যে মানে যারা নিম্নবর্গের জাতি, তাদের মধ্যে একটা অংশ সুবিধাভোগী। এই ব্যাপারে সুরজ ইংরের একটা বই আছে, কাস্ট ম্যাটার, ওতে দেখবেন আলাদা আলাদা তুষ্টিকরণ, দলিত, তারপর হচ্ছে রেডিক্যাল দলিত, তারপরে সুবিধাভোগী দলিত, মিডল ক্লাস দলিত, এইভাবে দলিতদের আমাদের চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই যে কারণটাই এইটা, যে জাতি ব্যবস্থা বিনাশ হয়নি, না হওয়াতে আর করিডোর পেয়েছে, বিশেষ ক্ষমতার করিডোরে ঢুকে গেছে। যেমন এরা ব্রাহ্মণবাদীরা যারা জঙ্গলে ছিল, তারাও ক্ষমতার করিডোরে এসে এখন এমপি এমএলএ হচ্ছে। অর্থাৎ টোটাল পলারাইজেশনের জায়গা থেকে এটা হচ্ছে। যার জন্য দেখুন এই দক্ষিণপন্থী অতি হিন্দুত্ববাদী দল বিজেপি একটা খুব কৌশলে একটা শব্দ ব্যবহার করে, সেটা আদিবাসী ওরা বলতে চায় না, ওরা বলতে চায় বনবাসী। আদিবাসী বলাতে আপত্তি আছে, তাহলে তো সেটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে তারাই এই ভারত ভূমির, এরাই হচ্ছে ভূমিপুত্র। বরং বনবাসী বলে এরা বনে থাকা মানুষ, মানে জঙ্গলি মানুষ, এইরকম ভাবে একটা প্রতিপন্ন করা যেতে পারে বলে এই শব্দটার ব্যাপক প্রচলন চালু করে দিয়েছে। কিন্তু একটা বাস্তব কথা তো আপনাকে মানতেই হবে, এই যে 100 বছর ধরে বামপন্থী যারা বামপন্থী মানে আধা কমিউনিস্ট, এই আধা কমিউনিস্টের নামে যারা বসেছিল চুপচাপ, এই যে যারা আরএসএস এর এরা জঙ্গল এরিয়ায় প্রচুর পরিমাণে কাজ করেছে। এরা ওই যে আদিবাসীদের যারা এই বনবাসীদের, ওদের পিছনে গিয়া ওদের সেবা করা, অমুক করা, করে 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 ওদের জাল বুনিয়েছে। আর আজকে যতগুলো জিতেছে, তার মধ্যে দেখুন জঙ্গলমহল অঞ্চলে, বাকি অঞ্চলে ওরা প্রচুর পরিমাণে এই সিট জিতেছে। ঠিক 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 ঠিক। আর আজকে যে নকশালদের খতম করা হচ্ছে, তার পিছনে আরএসএস যে এই যে দীর্ঘদিনের জাল, সেই বোনা জালে আজ নকশালরাও, যারা মাওবাদী বলে যারা জঙ্গলে লড়াই করছিল, তারা আজকে ট্রাপে পড়ে গেছে। আবার তো 1 বছরের বেশি শেষ হয়ে যাবে। আবার এই নকশালপন্থীদের মধ্যেও তো আবার ওই গ্রাম্য নকশাল, আরবান নকশাল, এগুলো করে দেওয়া হয়েছে। হ্যাঁ হয়েছে। এরা কি করেছে, আদিবাসীদের অ্যাসপিরেশনের জায়গা থেকে একটা লড়াই করেছে। এরা তো আসলে এটা তাদের যে শিক্ষিত করতে হবে, তাদের যে করতে হবে, সেগুলো তো করেনি, শুধু তো তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়েছে এবং তারা নিজেদের বাঁচার তাগিদে অস্ত্র নিয়ে জঙ্গলে লড়াই করছে। এখন তারাও তো মরছে, আর তার সঙ্গে সঙ্গে তাদের যে পরিবারের লোকজন আছে তাদেরও গুলি করে মারছে। এই যে 100-150 লোক মেরেছে, তার মধ্যে কতজন মাওবাদী হবে আর কতজন গ্রামের মানে সেই আদিবাসী অঞ্চলের গ্রামের সাধারণ মানুষ হবে, তার মধ্যে এই আছে কোনো পরিসংখ্যান নেই। বুঝলেন, এটা হচ্ছে আসল ঘটনা। এটা যখন বামপন্থীদের প্রসঙ্গ বললেন আপনি, তখন আমি আরেকবার বলি, রামায়ণ প্রসঙ্গে এসে যাচ্ছে, কারণ এই ট্রেডিশন ওয়াজেদ আলীর কথায় যে সমানে চলেছে, সেইটাই আমি বলবার জন্য আপনাকে বলছি। সেটা হচ্ছে, আবার আমি আপনাকে এই সময় পত্রিকার 2014 সালের 25 মার্চ 6 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠার কথা আপনাকে বলছি। 8 নম্বর পৃষ্ঠায় রেজ্জাক মোল্লাকে একটা সাক্ষাৎকার নিয়েছিলেন সাংবাদিক অমল সরকার। তিনি বলছেন যে, আমি কোট আনকোট বলছি, দক্ষিণ 24 পরগনার জেলা কমিটির সিংহভাগ রেজ্জাক মোল্লাকে সম্পাদক করতে চাইল। সুমনরাও বললেন, আমরা রাজ্য নেতৃত্ব থেকে কারো নাম চাপিয়ে দেব না, কিন্তু জেলা সম্পাদক নির্বাচনের দিন বললেন রেজ্জাককে করা যাচ্ছে না, কারণ ওকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলে সংখ্যালঘুদের মধ্যে রং মেসেজ যাবে। রেজ্জাক জবাব দিয়েছিলেন, এ তো উল্টো বলছেন, বরং ভালো মেসেজ যাবে যে মন্ত্রিত্ব ছেড়ে কমিউনিস্ট পার্টির সম্পাদক হয়েছে। এবার সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছেন, পার্টি আপনার কথা শুনলো না কেন?
তার পরিষ্কার জবাব, এই রেজ্জাক মোল্লার পরিষ্কার জবাব, যিনি ভোল পাল্টে মাঝবাদ থেকে চলে গেলেন তৃণমূল পন্থীতে, মানে যেটাকে আজকের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন মমতাবাদ। সেই মমতাবাদী দলে চলে যাবার আগে সেই সময়টায় তিনি বলছেন যে পার্টি আমার কথা শুনলো না, কারণ নেতৃত্ব উচ্চবর্ণের দখলে, পশ্চিমবঙ্গ সব দলই উচ্চবর্ণের দখলে। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার 41% ছিলেন ব্রাহ্মণ ক্ষত্রিয়, মমতার মন্ত্রিসভাতেও তাই। আমাকে বলা হলো আমি যা বলছি তাতে ভবিষ্যতে পার্টির ভীষণ ক্ষতি হয়ে যাবে। আমি বললাম আমার মনে হয় ভালো হবে, কিন্তু আমার কথা শোনা হলো না। তারপর থেকেই আমি আর পার্টির মিটিং এ যেতাম না। তা এই হচ্ছে এখানকার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে উচ্চবর্ণ থাকার ফল। তারই কি এখন পাপের প্রায়শ্চিত্ত করছে সো কল্ড এই কমিউনিস্ট পার্টিগুলো ভারতবর্ষের সংসদীয় রাজনীতি? স্বাভাবিক। আজকের ভারতবর্ষের এই খুব নক্কারজনক অবস্থা, এই যে সাম্প্রদায়িকতার বীজ রয়েছে, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে তথাকথিত বুদ্ধিজীবী আর এই বামপন্থী। বামপন্থী মানে কমিউনিস্ট হতে পারে না, বামপন্থী শব্দটাই আলাদা। আপনি দেখবেন এই বিগত দিনে এই যে কমিউনিস্ট শব্দটা এখন বলে না, বুদ্ধিজীবী শব্দটা এখন বলে না, ঠিক আছে, এরা এড়িয়ে যায়। এই কমিউনিস্ট শব্দ না বলে এখন বামপন্থী বলা শুরু করেছে, দক্ষিণপন্থী আর বামপন্থী, মানে একটু ওদের উল্টা বলছে, এইটুকু যা, আর কিচ্ছু না। অর্থাৎ এরা কমিউনিস্ট নয়, এরা কমিউনিস্টের নামে কলঙ্ক, আমি যতদূর বুঝি। শব্দটা যদিও খুব রুক্ষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার দুঃখের জন্য বলছি এটা। তো হিন্দিতে একটা তো কাহাওয়াত আছে দাদা, করওয়া সচ। হ্যাঁ, অবশ্যই করওয়া সচ। সত্যি সবসময় একটু তেতো হবেই। হ্যাঁ, আজকেরও আমি আপনাকে আজকের কথাই বলছি। ফেসবুকে আমার খুব স্নেহভাজন একজন ভাতৃবধূর সঙ্গে ফোনে কথা, ফেসবুকে কথা হচ্ছিল, যে তারা বলছেন যে ওই এসসি এসটি ওবিসির সংরক্ষণের জন্য আমাদের মধ্যবিত্ত ঘরের যারা মেধাবী ছাত্রছাত্রী তারা কিন্তু সুযোগ পাচ্ছে না। এবং এটাও সত্যি কথা, এই মিথ্যে কথা নয়, যে আমরা দেখতে পাচ্ছি কোনো ডাক্তার যদি তাদের পদবী দাসমণ্ডল হয়, আমি অনেক উচ্চবর্ণের রোগীদের দেখেছি একটু নাক শীতকোতে, যে দাসমণ্ডল তো কোথায় ডাক্তার হয়েছে, এই কোটার ডাক্তারদের কাছে গেলে কি চিকিৎসার রেজাল্ট হবে। কিন্তু তারা ভুলে যান আম্বেদকরের কথা, তারা ভুলে যান মেঘনাথ সাহার কথা। তো এই যে সাধারণ উচ্চবর্ণের যে মানুষজন, তাদের মধ্যেই এই প্রবল ঘৃণা যে তাদের সন্তানরা মেধা থাকা সত্ত্বেও তারা পাচ্ছে না, যে কম মেধা সম্পন্ন সংরক্ষিত আসনের জন্য তাদের ছেলেপুলেরা বঞ্চিত হচ্ছেন। এই বিষয়ে আনন্দ তেলতুম্বরের একটা বই আছে, আপনি যদি কখনো পান তবে পড়বেন, সংরক্ষণ, স্ফুলিঙ্গ এবং আগুন। আচ্ছা, আনন্দ তেলতুম্বর লিখেছেন। তাতে এক জায়গায় লিখেছেন এটা, যে এই যে মানে এই যে এই সংরক্ষণ পলিসি, এটা সম্পূর্ণভাবে মানুষের মধ্যে হিংসার বিভেদ তৈরি করার একটা মাধ্যম মাত্র। এটা কোনো ইসেকে এসসি এসটি কে সুবিধা দিয়ে তাদের উত্তোলনের জন্য নয়। এটা দুটো জাতিকে বিভাজন করে তার রাজনীতি চালানোর একটা মাধ্যম মাত্র। এবং এসসি এসটির নামে নকল সার্টিফিকেট এসসি এসটির নামে বার করে নিয়ে ওখানেও যাতে একটা ভাইরাস ঢুকিয়ে দেওয়া যায়, ঢুকে যায়। এই যে বিরোধ তৈরি হয়েছে জাতি ব্যবস্থার, দুটো জাতির মধ্যে, সাধারণ যুব সমাজের মধ্যে, জাতির কথা বলবো না, সাধারণ যুব সমাজ, একই স্কুলে পড়ছে দুটো বাচ্চা, একটা বাচ্চা আর একটা বাচ্চাকে হিন্দি দেখছে, একটা রিজার্ভেশন বাচ্চা একটা নন রিজার্ভেশন বাচ্চা, তার মধ্যে যে বিরোধ হচ্ছে, হওয়ার কারণ এটা। একসময় আম্বেদকর রাজ্যসভায় বলছেন, আমি আপনাকে এক জায়গা থেকে কোট করছি, ড্রাফটিং কমিটি বানিয়েছে তো, উনি বলছেন ওনাকে কেন করলো, ওনাকে এই জন্য করা হয়েছে যে যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, বেঙ্গল এবং পাঞ্জাবের যে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতির জন্য দেখেছে যে যারা নিম্ন জাতের আছে তাদেরকে মানে ই করার জন্য, বোকা বানানোর জন্য আম্বেদকরকে অ্যাড করেছে। এটা গান্ধীর একটা মাস্টার স্ট্রোক ছিল, এটা নেহেরু গান্ধীর
মারতে এসতো, ওকে ইউজ করেছে। এই জন্য একসময় বলছে আম্বেদকর বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি কখনো দেখবেন, আম্বেদকর বলছেন যে এই সংবিধান করতে গিয়া আমাকে কংগ্রেস ইউজ করেছে এবং ব্ল্যাকমেলও করে তাকে সমর্থন ইউজ করেছে। উনি তাই বলছেন, এই সংবিধান এখানে একদম উল্লেখ করে দিয়েছেন, সংবিধান রচনা করার ব্যাপারে কংগ্রেস তাকে ভাড়াটে লেখকের মতো ব্যবহার করেছেন, যে সংবিধান কারুরই কোনো কাজে আসবে না। আচ্ছা, এটা আম্বেদকরের এই যে মানে বোধোদয়টা, এটা কি সংবিধান রচনা করার পর মনে হলো বলেই কি তিনি বলেছেন? আমি যেমন মনোবাদ পুড়িয়েছিলাম, আমার মনে হচ্ছে আমার হাত দিয়ে সংবিধান পোড়াতে হবে। হ্যাঁ, এটা পরে বলেছেন, এটা নাম 53 সালে বলেছেন। হ্যাঁ, 53 সালে বলেছেন, এটা 53 সালের 2রা সেপ্টেম্বর বলেছেন। হ্যাঁ। আচ্ছা, মানে তো একেবারে রেকর্ডেড। এবং আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপারে এই মানে সো কল্ড লো কাস্ট আপার কাস্ট এই নিয়ে যে গান্ধীজির যে ষড়যন্ত্রটা, সেই ষড়যন্ত্রকে নাকি সমর্থন রবীন্দ্রনাথও করেছিলেন রবীন্দ্রনাথ আম্বেদকরের বিরুদ্ধে গিয়ে। হ্যাঁ, এই যে মহাত্মা গান্ধী বানানো কে? গান্ধীকে মহাত্মা কে বানিয়েছে? তাই তো, আপনি তো জানেন, আমার বলার কিছু নেই এর জন্য। হ্যাঁ, নাম নিলে আমার দুঃখ লাগবে, নিচ্ছি না। এরাই মহাত্মা বানিয়েছে ওকে। তাহলে তো খুব দুঃখজনক ভাবে এটা করেছে। এই ধরনের যে অনুষ্ঠান আমরা এই সামাজিক মাধ্যমের এই টিভি এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিচ্ছি, তাহলে মধ্যবিত্তের তো অনেক চড়থাপড় আমাদের ঘাড়ে এসে পড়বে। তাদের সেদিন একজন ভদ্রলোক, আমাকে মধুসূদন বলে এক ভদ্রলোক, তিনি আমার কথা নিয়ে ওই একজনের সঙ্গে চর্চা করছিলেন, তাকে জিজ্ঞেস করছিলেন ইনি কে। তিনি বললেন যে ওই ভদ্রলোক এটা ওই লিখেছেন, আমার নাম বলেছেন। আচ্ছা, তিনি আমার নাম্বারটা নিয়ে আমাকে ফোন করেছেন। আচ্ছা, বলছে আজ পর্যন্ত আমি অনেক লোকের কথা শুনেছি, আপনি যেভাবে বেবাক ভাবে একেবারে স্পষ্ট ভাবে জাতির মধ্যে যে বেনুজল ঢুকেছে তাই নিয়ে যেভাবে আপনি প্রকাশ করেছেন, সেটার জন্য আমি গর্ববোধ করছি। আমি তার জন্য আপনাকে ফোন করলাম। আমি নিজেকে বিশাল মহান বলে বলছি না, কিন্তু স্পষ্ট ভাবে বলার ক্ষমতা থাকা দরকার। আমার চ্যানেলেও দাদা একজন মন্তব্য করেছেন যে আপনার চ্যানেল কতদিন চলবে জানি না, কিন্তু আপনার চ্যানেল যতদিন চলবে সাধারণ মানুষ একটু শিক্ষিত হওয়ার সুযোগ পাবেন। এটা হবে, এ বিষয়ে সন্দেহ নেই, আপনি চিন্তা করবেন না। আজকে তো আমাদের এই দর্শক সংখ্যা এই সংখ্যা অনেক কম, সার্টেন টাইমের পরে আপনি দেখবেন যে এর ভূমিকা কত বড় হয়। আচ্ছা, এবার আপনার কাছে আমার যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে এই যে রামচন্দ্রের কথা ফিরে যাই, তাহলে রামচন্দ্র যে ব্রাহ্মণ্যবাদের প্রতিনিধি হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজগুলো করে গেলেন, তার মৃত্যু সময় পর্যন্ত দুর্বাসা মুনির কথায়, সেও এক ব্রাহ্মণ, তার কথায় তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি লক্ষ্মণকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিলেন। তারপর আরেক ঋষির কথায় তিনি, যাজ্ঞবল্ক্য বোধহয় সম্ভবত, তার কথায় তিনি তার সবচেয়ে বড় ভক্ত যে হনুমান, তাকে হত্যা করবার জন্য উদ্যত হয়েছিলেন। তার মানে তো দেখা যাচ্ছে যে আবার এক ব্রাহ্মণদের পরামর্শেই সীতাকে পাঠাচ্ছেন বনবাসে, তার তিনি গর্ভবতী হওয়া জানা সত্ত্বেও। এই যে নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের পরম মিত্র, তাদেরও বলি দিতে বাধ্য, হাত পাতার কাঁপছে না, সে তাহলে ব্রাহ্মণ্যবাদের কত বড় সে প্রতিনিধি। আপনি একটা কথা দেখুন না, এই যে মোগল রাজাদের নিয়ে যে বিতর্ক তুলেছে, এরা সব তো রাজা, এরা তো ক্ষমতা পাওয়ার জন্য, রাজসিংহাসন পাওয়ার জন্য লড়াই করছিল, করে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। এরা কেউ কোনো মহান ব্যক্তি কিংবা কিছু নয়, আর সামন্তী ব্যবস্থায়
এরা রাজত্ব পাচ্ছে না, যে পাণ্ডবরা পাচ্ছে না, তাদের জঙ্গলে যেতে হচ্ছে, এরা পাচ্ছে না, এরা যুদ্ধ করছে, এরা লড়াই করছে, এই মারপিট করছে, এরা মহিলা নিয়ে ক্যারিকেচার করছে, নারীদের অত্যাচার করছে, মাংস মদ এইসব খাচ্ছে, এই ধরনের একটা বড় জাতি এরা। আর তাদের ইতিহাস আমি বলছি যে এই যে অবস্থাটা আপনি যদি দেখেন পুরা সিনারিও গুলা, এদের ধর্মের সিনারি গুলা, এগুলো আজকের সঙ্গে যদি আপনি মেলাতে চান সেই সময়কার, সম্পূর্ণ একেবারে মানে ট্রু কপি, একদম ট্রু কপি। আজকে শুভন্তু অমুক তমুক বিশ্ব শর্মা, এরা সবাই যেটা করছে এগুলো তো সম্পূর্ণভাবে সেই সময়কার যত চরিত্র ছিল, মানে এই ধরনের চরিত্র, তার পুনরাবৃত্তি হচ্ছে। এটা একদম হওয়া স্বাভাবিক, এবং এই ব্যাপারটাকে নিয়ে আমরা কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই। যেটা হচ্ছে না দাদা, এটা আমাদের আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা ফ্যাক্ট, এটাই হবে। আর ওদের পতনে রাস্তা তৈরি হচ্ছে এই থেকে। আমি সেদিনকে বলেছিলাম আপনাকে যে পেরিয়ার নতুন করে জন্মাবে, তার কারণ হচ্ছে এটা যে ভারতবর্ষের বুকে ওদের যে উত্থান হয়েছে, সে উত্থানটাই ওদের পতনের একমাত্র কারণ। এটা একসময় বলেছিলেন না মার্কস যে পুঁজিবাদের মানে চরম জায়গায় যাওয়ার পরে সমাজবাদের উত্তরণ হবে। এটাও এমন অবস্থা যে ওদের একেবারে চরম জায়গায় পৌঁছে গেছে, এবারে আমাদের লড়াই শুরু হয়ে গেছে। আজকে আমরা এক হতে সুযোগ পেয়ে গেছি এবং এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটাই আমাদের কথা। দক্ষিণপন্থীরা তো আবার এই কথাও বলছেন যে সমাজবাদ যদি শেষ কথা হতো তাহলে রাশিয়ার এই অবস্থা হতো না, চীনেও এরকম ভাবে পুঁজিবাদ ঢুকতো না। যাই হোক, সেগুলো তো রাজনৈতিক প্রশ্ন, সেটা আলাদা, আমি যাচ্ছি না, অন্য বিশ্লেষণ চলে যাবে, বিষয় দিলে আমরা বুঝিয়ে ফেলবো। আমরা বরঞ্চ বলি যে এই রামচন্দ্রের কথাতেই ফিরে আসি, রামায়ণ নিয়ে কথা প্রসঙ্গেতেই, যে আমি পেরিয়ারের কথা এবার আপনার কাছে আসছি, যেহেতু আপনি পেরিয়ার নিয়ে গবেষণাটা করেছেন, যে এই যে রামচন্দ্রের ব্রাহ্মণ্যবাদ, এটা কিভাবে আস্তে আস্তে পেনিট্রেট করলো, এবং ওই 1925 সাল যখন একদিকে সোকল্ড কমিউনিস্ট পার্টি তৈরি হচ্ছে, সেই সময় আরএসএস তৈরি হয়ে যাচ্ছে, আরএসএস আস্তে আস্তে মহিরুহ হয়ে উঠলো, এই জায়গাটায় দাঁড়িয়ে তাদের যে চিন্তা ভাবনা, এটা কি আপনি মনে করবেন যে এটা অনেকটাই বিজ্ঞানসম্মত ভাবে এগিয়েছিল বলেই সম্ভব হলো? আপনি যদি একটু চরিত্রটা দেখেন, 1957-এর যে এটা হয়েছিল, নৌ বিদ্রোহটা হয়েছিল, ব্রিটিশের চোখ খুলে গেল। ব্রিটিশ তারপরেই কংগ্রেস তৈরি করলো, ব্রিটিশ তারপরেই কমিউনিস্ট পার্টি তৈরি করলো, ব্রিটিশ তারপরেই আরএসএস তৈরি করলো, এবং পরবর্তীকালে এসে ব্রিটিশ মুসলিম লীগ তৈরি করলো। ব্রিটিশরা সবগুলো মহামহল এখানে একের পর এক তৈরি করেছে, আমাদেরকে দীর্ঘ বছর ধরে, দীর্ঘ সময় ধরে শোষণ করার রাস্তা তৈরি করতে। ওরা বুঝে গেছিল 1957-এর পরে যে মুসলমান হিন্দু এক হয়ে গিয়া আমাদের যে নাকের চোখের জল এক হয়েছিল নৌ বিদ্রোহে, সেটাকে যদি শেষ করতে হয় তবে এদেরকে মানে ভেঙে ফেলতে হবে। এক সময় ভাইসরয় কমেন্ট করছে যে এই দেশের হিন্দু মুসলমানরা তাদের কারোর কাছেই কম ক্ষমতা দেওয়া যাবে না। এই যে বলছে তার ব্রিটিশ কমনওয়েলথে এদের কাছে ক্ষমতা দেওয়া যাবে না, মানে এরা কেউই ক্ষমতা করার যোগ্য নয়, যার ফলে এরা টুকরো টুকরো করে সবগুলো করে গেছে, আর তার ফল আজকে আমাদের ভুগতে হচ্ছে। একেবারে বাস্তব সত্য। এবার সবগুলোর মধ্যে ব্রাহ্মণ্যবাদের প্রভাব। আচ্ছা, শেষের দিকে আমরা চলে আসি, সেটা হচ্ছে যে রামনবমী এবং রামকে নিয়ে এত আরাধনা, এত মাতোয়ারা হয়ে উঠছে বাঙালি এই মুহূর্তে বাংলায়, যেটা আগে দেখা যায়নি। সেখানে দাঁড়িয়ে যে রামরাজ্যের কথা বলছে, সে রামরাজ্য শব্দটাও তো গান্ধীজিরই তৈরি। তো সেই রামরাজ্যর ডেফিনেশনটা যেটা বোঝাতে চাইছে আরএসএস বলুন, বিজেপি বলুন, বা ব্রাহ্মণ্যবাদী সংগঠন বলুন, এবং যারা আরএসএস বা বিজেপির সঙ্গে নয়, তারাও কিন্তু এই রামরাজ্য শব্দটা মানে বোঝে সব পেয়েছির দেশ। তাহলে
আপনি আপনি একটা কথা বলুন না, যে আজকে যে বাঙালিরা রামায়ণ কথা শুনে যে বড় হয়েছে, সেটা কি ওই সে বাল্মীকি রামায়ণ শুনে বড় হয়েছে? না, সে তো কৃত্তিবাস রামায়ণ শুনে বড় হয়েছে। হ্যাঁ, কৃত্তিবাস রামায়ণ বাল্মীকি রামায়ণের প্রভাব অনুবাদ নয়। নয় তো, আরো বিকৃত অনুবাদ বলা যেতে পারে। বিকৃত করেছে, কি করেছেন তিনি এই রামায়ণটাকে এমন ভাবে মানে উপস্থাপনা করেছেন যাতে মানে ওটা মজা কিংবা হাসির ছলের মতো করেছেন, এবং নারীদেরকে এখানে একটু সফট কর্নার নিয়ে উনি তৈরি করেছেন। আমার আরেকটা কথা মনে হয় দাদা, সেটা হচ্ছে এই কৃত্তিবাস মুখোপাধ্যায় ওরফে ওঝা, যিনি এই রামায়ণটি তৈরি করলেন, তো সেটা রাজা গণেশের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে করেছেন, এবং সেটাও একটা ব্রাহ্মণ্যবাদকে টিকিয়ে রাখার জন্য করেছেন। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায় রচনা করার পর কৃত্তিবাসের মৃত্যু হয়, পরবর্তী অধ্যায়গুলো তার ভাইপো রচনা করেছেন, তার ভাই করেছেন, সেটা কৃত্তিবাসের নামে চালিয়ে দেওয়া হয়েছে। যে জিনিসটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছিল, আরেকজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসে বাজারে ঢুকবার চেষ্টা করছিলেন তখন। এই ধরনের বিষয়গুলো, যে ব্রাহ্মণ্যবাদটাকে সুকৌশলে একদম মানে মনোবিজ্ঞানের সূত্রকে মাথায় রেখে পরপর এগিয়ে যাওয়াতে তাদের তো আমি বলবো যে তারা একদিক দিয়ে সার্থক হয়েছে, অস্বীকার হয়েছে জায়গা নেই। আপনি দেখুন না, এগুলোতে তৈরি হয়েছে এটা 1500 সাল থেকে হয়েছে। একদমই তাই, একদম। যদি আপনি কৃত্তিবাস সোজা বলুন কিংবা তুলসীদাস বলুন, এদের প্রত্যেকেরই জন্ম কিন্তু এই সময়টায়। যেমন মোদী বলছে যে 2014 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, রামের জন্ম হয়েছে 2015 সালে, 1500 সালে। রামের জন্ম তার আগে হয়নি, রামের তো কোনো জন্মের ঠিকানাই নেই, কোনো গ্রন্থে কোথাও নেই রাম কবে জন্মেছে। বাল্মীকির ইতিহাস মানে ইতিহাস, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন এটা নাকি ইতিহাস। আমি অবাক হয়ে শুনলাম কালকে তার প্রেস কনফারেন্স, তিনি বলছিলেন এই রামায়ণের যে অকাল বোধন, এই ব্যাপারে এই ইতিহাসগুলো বিজেপি জানে না, এটা মাইথোলজিটা কবে ইতিহাস হলো আমি তো বুঝতে পারলাম না। যাই হোক, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ইতিহাস এ পর্যন্ত আমাদের শুনে নিতে হবে কথাটা। আপনি মোদী আর মমতার মুখ থেকে যা শুনবেন সেটাকে নিয়ে কোট করবেন না দাদা। আচ্ছা, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, করবেন না। আচ্ছা, তো না, মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের তো মুখ্যমন্ত্রী, যাই হোক না কেন, আমি নাও পদ নিয়ে চিন্তা করি না কিছু। আচ্ছা, তো এখন এইটা যদি ইতিহাস বলে মানতে হয় সাধারণ মানুষকে, তাহলে তো এই ইতিহাসের ধারাবাহিকতায় যে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে? শেষ দেখুন, ওই তো বললাম তো, যে কোনো উত্থানের অবনতি পতন অবশ্যই, ঠিক আছে। সেই পতনটা হওয়ার যে একটা মানে ইলেকট্রিসিটি পয়েন্ট, একটা ইলাস্টিসিটি যে পয়েন্ট আছে, সেই পয়েন্টে অলরেডি এসে দাঁড়িয়ে গেছে। এখন এটা বর্বরতার দিকে যাবে, ধ্বংস হয়ে যাবে ভারত, না ভারত দিকে থাকবে, তার প্রশ্ন এসে আজকে দিনে দাঁড়িয়েছে। এবং আমরা যারা আছি, যারা সচেতন ভাবে এই কাজটা করার চেষ্টা করছি, তাদের গুরুদায়িত্ব পড়েছে ভারতবর্ষের বাংলার বুকে, বাংলার এই যে এই নবজাগরণের নতুন অধ্যায় শুরু করার জন্য আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, আমাদেরকে বলিদান দিতে হবে। তাছাড়া রাস্তা নেই, আপনি এটা একেবারে ভাবতে হবে। এটা আসলে যত রকমের আমাদের সামনে এই আসুক না কেন, বাধা আসুক না কেন, যদি মৃত্যুর জন্য যদি মানে আমাদের সামনে এসে দাঁড়িয়ে থাকে, আমাদের লড়াই করা উচিত। এটাই আমাদের একমাত্র দায়িত্ব। আমরা তখনই আমার নির্জনের সঙ্গে বলে যেতে পারবো যে ওই সময় আমরা চুপ করেছিলাম না। নতুবা ওরা আমাকে এক সময় জিজ্ঞাসা করবে, যখন এই অবস্থা হয়েছে তখন তোমার ভূমিকা কি ছিল, তুমি কি করেছো? এটা আমাদের কাছে ঠিক, মানে পরবর্তী এটা না করলে আমরা প্রত্যেক মানুষের অধিকার দিতে পারবো না, যত না পর্যন্ত আমরা কালচারাল রেভলিউশন না করি। আমাদের কালচারাল রেভলিউশন চাই, আমাদের জাতীয়তা ফিরিয়ে নিতে চাই।
তা আজ পর্যন্ত মানে এই দশম পর্বে আমরা এই রামের ব্রাহ্মণ্যবাদের প্রচার এবং প্রসার ঘটানোতে পুরুষোত্তম রামের যে ভূমিকা সে সম্পর্কে তো আমরা আলোচনা করলাম। একাদশ পর্বে গিয়ে আমরা আবার অন্য বিষয় একটু বেছে নেব। রামের বনবাসও শুরু হবে এবং তার সঙ্গে আমাদের সেই বনবাসের ঘটনার পর্যবেক্ষণ করে তার যে যুক্তিনিষ্ঠ এবং লজিক্যালি এবং যুক্তিবাদী বিশ্লেষণে আবার আপনার সাথে মিলিত হব আগামী সপ্তাহে। তো আমি একটাই রিকোয়েস্ট করবো, বলুন। এটা বের করার পরে আপনি আমি মিলে সবাই মিলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো একদম। এই সিক্রেট ভোটটা রামনবমীর আগে মানুষের ঘরে ঘরে যাতে পৌঁছে যায়, তার জন্য আমরা দিন রাত কাজ করবো। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি যাচ্ছি আজকে, কালকে আমি বেরোচ্ছি, এসে যাবো নবীনাথপুরে, কপিবল্লভপুরে যাচ্ছি কালকে। ওখানে আমি প্রচুর মানুষের সঙ্গে এটাকে নিয়ে করবো। হ্যাঁ, আর আমিও চেষ্টা করছি দিগদর্শনের অন্তত এই পর্বগুলো যাতে মানুষ বেশি করে শেয়ার করেন, যারা যুক্ত মানুষ, যারা একটু বিদগ্ধ মানুষ, যারা একটু চিন্তা শক্তিটা সেই ঋত্বিক ঘটকের ভাবা প্র্যাকটিস করার মতন প্র্যাকটিস করেন, তাহলে আমরা আবার সেই জায়গাটায় অন্তত বেশ কিছু মানুষের কাছে পৌঁছতে পারবো। এটা করতেই হবে, ঠিক আছে? আজ তাহলে এখানেই শেষ করছি দাদা। হ্যাঁ ঠিক আছে, অনেক হয়েছে, আপনি ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা ঠিক, ধন্যবাদ। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।